সাল 1942। তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ পুরোদমে চলছে। জাপানের পার্ল হারবার আক্রমণ আমেরিকাকেও এ যুদ্ধে টেনে এনেছে। প্রশান্ত মহাসাগরের দখল নিতে আমেরিকা ও জাপানের নৌবাহিনীর মাঝে তুমুল লড়াই শুরু হয়েছে। পার্ল হারবারের বদলা নিতে আমেরিকার একদল বিমান প্রশান্ত মহাসাগরে থাকা জাপানের নৌবহর আক্রমণ করতে যায়। আক্রমণ শেষে ফেরার সময় পথ হারিয়ে একটি বিমান সমুদ্রের মাঝে ল্যান্ড করতে বাধ্য হয়। বিমানে থাকা পাইলট ও তার দুই সঙ্গীর বেঁচে থাকার সংগ্রাম এখান থেকেই শুরু হয়। বিশাল সমুদ্রের মাঝে একটি এয়ারবোটে তারা ভেসে থাকে। তাদের কাছে না আছে পানি, না আছে কোনো খাবার, চারিদিকে শুধু অথই সাগর। আর মাথার উপর থাকা সূর্যের অসহ্য তাপ তাদেরকে আরো দ্রুত মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। অন্যদিকে সমুদ্রে থাকা ভয়ঙ্কর শার্কের দল তাদের ঘিরে চক্কর কাটছে। বাঁচতে হলে এইসব চ্যালেঞ্জ অতিক্রম করে তাদের পাড়ি দিতে হবে 1000 মাইলের উপরে। তারা কি পারবে এই অসম্ভবকে সম্ভব করতে, নাকি বিশাল এই সমুদ্রে তারা চিরদিনের মতো হারিয়ে যাবে? জানতে হলে দেখতে হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সত্য ঘটনা অবলম্বনে নির্মিত আমাদের আজকের মুভি এগেইনস্ট দ্য সান ওয়ার্ল্ড সার্ভাইভাল। এই মুভি 2014 সালে মুক্তি পেয়েছিল। মুভিটি শুরু করার আগে যারা আমাদের এই চ্যানেলে নতুন তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটিতে ক্লিক করে আসো। তাহলে চলো কথা না বাড়িয়ে মুভিতে চলে যাই। আমাদের এই মুভির গল্প শুরু হয় 1942 সালের 16 জানুয়ারি থেকে। এর কিছুদিন আগে 1941 সালের 7 ডিসেম্বর কোনো কারণ ছাড়াই হঠাৎ করে জাপান আমেরিকার হাওয়াই দ্বীপে অবস্থিত পার্ল হারবার নৌঘাঁটিটি আক্রমণ করে বসে। এতে আমেরিকার 3500 এর অধিক সৈন্য মারা যায় ও অনেক জাহাজ ধ্বংস হয়ে যায়, যার ফলে আমেরিকা জাপানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে জড়িয়ে পড়ে। পার্ল হারবারের প্রতিশোধ নিতে আমেরিকা প্রশান্ত মহাসাগরে অবস্থান করা জাপানের নৌবাহিনীর জাহাজগুলো ডুবিয়ে দিতে একটি অপারেশন শুরু করে। আমেরিকা তাদের অনেকগুলো টর্পেডোবাহী ফাইটার বিমান পাঠায় এই মিশনে। তাদের কাজ ছিল প্রশান্ত মহাসাগরে থাকা জাপানের জাহাজগুলো ডুবিয়ে দেওয়া। এখান থেকে আমাদের এই মুভিটির মূল কাহিনী শুরু হয়। সেই মিশনে অংশগ্রহণ করা একটি বিমানের ভিতর আমরা দেখতে পাই পাইলট হ্যারল্ড ডিকসন, টর্পেডোম্যান টনি পাস্তুলা এবং রেডিওম্যান জিন অলড্রিচকে। তারা তাদের মিশন অনুযায়ী নির্দিষ্ট স্থানে টর্পেডো নিক্ষেপ করে ফিরে আসছিল, কিন্তু তখনই হয় ঝামেলা। পাইলট ডিকসন খেয়াল করে তারা মিশনে থাকা অন্যান্য বিমান থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তখন রেডিওম্যান জিন তাদের হেডকোয়ার্টারে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু সেটাতেও তারা ব্যর্থ হয়, কারণ তারা রেডিও সিগন্যালের বাইরে চলে এসেছিল। এইদিকে ডিকসন খেয়াল করে বিমানের জ্বালানি শেষ হয়ে আসছে, তাই সে তার দুই সাথীকে বলে তাদের প্রয়োজনীয় জিনিসগুলো একত্রিত করতে, কারণ তাদের এই সমুদ্রেই ল্যান্ড করতে হবে। তারপর অনেক কষ্টে ডিকসন বিমানটিকে সমুদ্রে ল্যান্ড করায়। ল্যান্ড করার পর ডিকসন সহজেই তার সিট বেল্ট খুলে বিমান থেকে বের হয়ে আসে, কিন্তু টনি ও জিনের সিট বেল্ট আটকে যায়। তারা বিমানের সাথে সমুদ্রে তলিয়ে যেতে থাকে। এক পর্যায়ে অনেক চেষ্টার পর তারা দুজন তাদের সিট বেল্ট খুলতে সক্ষম হয় এবং পানির উপরে ভেসে ওঠে। তাদের কাছে থাকা বিমানের এয়ারবোর্ডটি বের করে সেটি ফুলিয়ে নেয় ও তাতে তারা 3 জন উঠে পড়ে। আর সেদিনের রাতটি তারা সেই এয়ারবোর্ডেই কাটিয়ে দেয়। পরদিন সকালে তারা ঘুম থেকে উঠে দেখে তারা সমুদ্রের মাঝখানে রয়েছে। তাদের চারদিকে শুধু পানি আর পানি। তাদের কাছে কোনো খাবার বা পানি ছিল না, আর এই সমুদ্রে লোনা পানিও পান করা যাবে না। কিন্তু তখন তাদের মনে এই বিশ্বাস ছিল যে আমেরিকান নেভি তাদেরকে অবশ্যই উদ্ধার করতে আসবে, তাই তারা সবসময় আকাশের দিকে লক্ষ্য রাখছিল। আর সত্যি সত্যি কিছুক্ষণ পর আমেরিকান একটি বিমানকে উড়ে আসতে দেখে তারা খুবই খুশি হয়ে যায়। বিমানটির দৃষ্টি আকর্ষণ করার জন্য তারা তাদের গায়ে থাকা পোশাক খুলে নাচতে থাকে ও চিৎকার করতে থাকে, কিন্তু তাদের আনন্দকে বিষাদে পরিণত করে বিমানটি সেখান থেকে চলে যায়। আসলে আমেরিকান বিমানটি উপর থেকে তাদের এই ছোট্ট এয়ারবোটটিকে দেখতে পায়নি। তখন পাইলট ডিকসন বলে আমাদের উদ্ধারের লাস্ট সুযোগটিও শেষ হয়ে গেছে, কারণ অনুসন্ধানকারী বিমান একই স্থানে বারবার আসবে না, যার ফলে আমাদের মৃত মনে করে তারা উদ্ধার কাজ বন্ধ করে দিবে। এখন বাঁচার জন্য আমাদের নিজেদের রাস্তা নিজেদেরই খুঁজে বের করতে হবে। সে তার সঙ্গী দুজনকে এয়ারবোটে থাকা অপ্রয়োজনীয় জিনিসগুলো সমুদ্রে ফেলে দিতে বলে, কারণ তাদের এই বোটটি একেবারেই ছোট ছিল, তাতে তাদের নিজেদেরই ঠিকমতো জায়গা হচ্ছিল না, আর অপ্রয়োজনীয় জিনিসপত্রের ফলে বোটটি ডুবে যেতে পারে। তাই তারা 3 জন বেঁচে থাকার প্রয়োজনীয় সরঞ্জামের একটি তালিকা তৈরি করে ও বাকিগুলো সমুদ্রে ছুঁড়ে ফেলে দেয়। টনি ও জিন অপ্রয়োজনীয় জিনিসগুলোর মধ্যে তাদের জুতাগুলো সমুদ্রে ফেলে দেয়, কিন্তু ডিকসন তার জুতা ফেলে না। এটা দেখে তারা দুজন অবাক হয়ে যায় এবং ডিকসনের দিকে তাকিয়ে থাকে। তখন ডিকসন বলে আমরা যদি সমুদ্রের তীরে পৌঁছাতে পারি তখন সেখানে হাঁটার জন্য আমাদের এক জোড়া জুতার প্রয়োজন পড়বে, তাই আমি
আমার জুতাগুলো রেখে দিলাম। এভাবে পানি এবং খাবার না খেয়ে একটা দিন পার হয়ে যায়। বোটে জায়গা কম থাকায় তারা রাত্রে একজন একজন করে ঘুমায় ও বাকি দুজন বসে থাকে। পরদিন সকালে ঘুম থেকে উঠে ডিকসন বুঝতে পারে তারা আসলে এই বিশাল সমুদ্রের মাঝে ফেসে গিয়েছে। তাই সে তার সঙ্গী দুজনকে সব খুলে বলে। সে বলে, আমার হিসাবে আমরা এখন হাওয়াই দ্বীপ থেকে 1600 মাইল দক্ষিণে রয়েছি আর বাতাসের টানে ভাসতে ভাসতে আমরা সেদিকেই যাচ্ছি। বাঁচতে হলে আমাদের সেখানেই পৌঁছাতে হবে, কারণ অন্য পাশে থাকা দ্বীপগুলোর দূরত্ব আরো বেশি আর সেগুলো শত্রু দেশ জাপানের নিয়ন্ত্রণে। ডিকসন ফাইটার বিমানের একজন পাইলট, তাই এসব সম্পর্কে তার ভালো ধারণা ছিল। সে বলে, আমরা যদি এভাবে ভেসে যেতে থাকি তাহলে তীরে পৌঁছাতে আমাদের 2 সপ্তাহের মতো সময় লাগতে পারে। এটা শুনে টনি বলে, তাহলে তো আমরা তীরে পৌঁছানোর আগেই না খেয়ে মারা যাব। ঠিক তখনই জিন বলে উঠে, সমুদ্রে তো অনেক মাছ রয়েছে, আমরা সেই মাছ শিকার করে খেয়ে বেঁচে থাকতে পারবো। এরপর জিন তাদের কাছে থাকা জিনিসপত্র থেকে একটি মাছ ধরার ছিপ তৈরি করে ও তা সমুদ্রে ফেলে বসে থাকে। কিছুক্ষণ পর সেই ছিপে বড় কিছুর টান পড়ে ও তারা সেটিকে বোটে তোলার জন্য টানতে থাকে, কিন্তু তাদের ছিপের রশিটি ছিঁড়ে যায় ও তারা বোটে আছড়ে পড়ে। এত কিছুর পরও জিন হাল না ছেড়ে ছিপ নিয়ে বসে থাকে। অন্যদিকে প্রচন্ড সূর্যের তাপে তারা তিনজনই ক্লান্ত হয়ে পড়েছে। তখন জিন গরম সহ্য করতে না পেরে হঠাৎ করে সাগরে ঝাঁপিয়ে পড়ে। তার দেখা দেখি টনিও সাগরে নামতে গেলে ডিকসন তাকে বাধা দেয় আর বলে সাগরে শার্ক থাকতে পারে। তারা দুজন জিনকে তাড়াতাড়ি বোটে উঠে পড়তে বলে। শার্কের কথা শুনে জিন ভয় পেয়ে তাড়াতাড়ি বোটে উঠে পড়ে। এভাবে না খেয়ে 5 দিন কেটে যায়। এই 5 দিনে তারা এক ফোঁটা পানিও খেতে পারেনি। এজন্য তারা শারীরিকভাবে অনেক দুর্বল হয়ে পড়ে। টনি পানির পিপাসা সহ্য করতে না পেয়ে সমুদ্র থেকে পানি পান করতে গেলে ডিকসন তাকে বাধা দেয়, কারণ সমুদ্রের পানি লবণাক্ত এবং তা শরীরের জন্য অনেক ক্ষতিকর। এরপর ডিকসন তার জ্যাকেটের পকেটে একটি পেন্সিল খুঁজে পেয়ে উত্তেজিত হয়ে পড়ে, কারণ সে এই পেন্সিলের সাহায্যে তাদের অবস্থান বের করতে পারবে। তাই সে বোটের খোলে একটি চার্ট তৈরি করে ও তার কাছে থাকা বিমানের কম্পাসের সাহায্যে তাদের অবস্থান বুঝতে পারে। তখন ডিকসন বলে তাদের এয়ারবোটটিকে বাতাসের ধাক্কায় চলা বন্ধ করতে হবে, তাই তাদের একটি নোঙর তৈরি করতে হবে। তাদের প্ল্যান হচ্ছে নোঙর দিয়ে তারা তাদের বোটটিকে স্থির করে রাখবে, আর যখন দেখবে বাতাস হাওয়াই দ্বীপের দিকে বইছে তখন তারা নোঙরটি তুলে দিবে। এতে করে তারা সমুদ্রের পথ ঠিক রেখে হাওয়াই দ্বীপের দিকে যেতে পারবে। এরপর তারা তাদের লাইফ জ্যাকেট ও বোটে থাকা অন্যান্য জিনিসের সাহায্যে নোঙর তৈরি করে ফেলে ও তা সমুদ্রে ফেলে প্রার্থনা করতে থাকে। প্রার্থনায় জিন বলে, হে প্রভু, আমরা অনেক খারাপ কাজ করেছি, কিন্তু এখন আমাদের আপনার সাহায্যের অনেক প্রয়োজন। আপনি দয়া করে আমাদের এই বিপদ থেকে উদ্ধার করুন। ডিকসন বলে, যে করে হোক আপনি আমাদের তীরে পৌঁছে দিন। অন্যদিকে টনি বলে, আমার বন্ধুরা যা চেয়েছে তা আমাদের প্রয়োজন, কিন্তু এই মুহূর্তে তার চাইতেও বেশি প্রয়োজন আমাদের খাবার পানি। হে প্রভু, দয়া করে বৃষ্টি দিয়ে আমাদের সাহায্য করুন। এরপর রাত হলে তারা ঘুমিয়ে যায়। মাঝরাতে খারাপ স্বপ্ন দেখে টনির ঘুম ভেঙে যায় ও সে বুঝতে পারে বৃষ্টি পড়ছে। তাই সে তার 2 সঙ্গীকে ডেকে তুলে ও তারা প্রাণ ভরে পানি পান করে। তারপর তারা তাদের জামা কাপড়ের সাহায্যে বৃষ্টির কিছু পানি রিজার্ভ করে রাখে। পরদিন সকালে জিন আবারও মাছ ধরার জন্য চেষ্টা করছিল, কিন্তু সে কোনো মাছই পাচ্ছিল না। এতদিন ধরে চেষ্টার পরও মাছ না পেয়ে জিন রেগে যায় ও তার কাছে থাকা ছুরি দিয়ে পানিতে পাগলের মতো আঘাত করতে থাকে। তখন ডিকসন তাকে এমন করতে মানা করে, কারণ এতে করে ছুরির আঘাতে তাদের বোটটি ফুটো হয়ে যেতে পারে। আর তখনই জিন বুঝতে পারে ছুরিটি কোথাও গেঁথে গিয়েছে আর সে ভয় পেয়ে যায়। কিন্তু কিছুক্ষণ পর জিন বুঝতে পারে ছুরিটি কোনো মাছের গায়ে লেগেছে। সে টান মেরে মাছটিকে বোটের উপরে তুলে আনে ও দেখতে পায় সেটি একটি বাচ্চা শার্ক। তারপর তারা বাচ্চা শার্কটির উপর ঝাঁপিয়ে পড়ে ও সেটিকে মেরে ফেলে। বাচ্চা শার্কটির পেট থেকে অনেকগুলো ছোট ছোট মাছ বের হয়ে আসলে তারা তাদের ক্ষুধার জ্বালায় সেই মাছগুলোকে কাঁচাই খেয়ে ফেলে। এর ফলে তাদের 3 জনের পেট দীর্ঘ 1 সপ্তাহ পর কোনো খাবার পায়। এতে তারা খুবই খুশি হয় এবং একে অপরের পরিবার সম্পর্কে কথা বলতে থাকে। সেখান থেকে আমরা জানতে পারি পাইলট ডিকসনের বউ ও বাচ্চা রয়েছে। টনির বউ না থাকলেও গার্লফ্রেন্ড রয়েছে, কিন্তু জিনের বউ বা গার্লফ্রেন্ড কোনোটি নেই শুনে বাকি দুজন হাসতে থাকে। তখন টনি বলে, বেঁচে ফিরলে আমি আমার বোনের সাথে তোমার বিয়ে দিব। এই বলে সে জিনের কাছে তার বোনের রূপের বর্ণনা দিতে থাকে। কিন্তু কিছুক্ষণ পর তাদের বোর্ডের চারদিকে শার্কের দলকে ঘুরতে দেখে তারা ভয় পেয়ে যায়। আসলে বাচ্চা শার্কটির রক্ত পানিতে পড়ার ফলে শার্কগুলো তাদের চারপাশে ঘোরাফেরা করছিল, কিন্তু তাদের কপাল ভালো ছিল, তাই শার্কগুলো তাদের বোটটিকে আক্রমণ না করে কিছুক্ষণ পর সেখান থেকে চলে যায় ও তারা হাফ ছেড়ে বাঁচে। কিন্তু রাত হলে জিন যখন তার হাত সাগরের পানিতে রেখে ঘুমায়
ঘুমাচ্ছিল তখন একটি শার্ক তার হাতে আক্রমণ করে বসে। ডিকসন ও টনি তাকে কোনো মতে সেই শার্কটির হাত থেকে বাঁচিয়ে নিলেও সে হাতে ভালো চোট পায়। এভাবে দিনের পর দিন না খেতে পেয়ে ও অসহ্য সূর্যের তাপে তাদের অবস্থা খারাপ হয়ে যায়। একদিন জিন টনিকে ডেকে বলে সে আইল্যান্ডের মতো কিছু দেখতে পেয়েছে, কিন্তু সেদিকে তাকিয়ে টনি কিছুই দেখতে পায় না। আসলে খাবার ও পানির অভাবে তাদের শরীর দুর্বল হয়ে পড়েছিল এবং তাদের হ্যালুসিনেশন হচ্ছিল। যাই হোক, এভাবে 18 দিন কেটে যায়। 19 দিনের দিন টনি তাদের বোটে একটি পাখি দেখতে পায়। সে জিনের কাছ থেকে পিস্তল নিয়ে পাখিটিকে গুলি করলে সেটি সমুদ্রে পড়ে যায়। অন্যদিকে ঘুমন্ত ডিকসন বন্দুকের গুলির শব্দে জেগে উঠে। সে সমুদ্রের পানিতে পাখিটিকে ভাসতে দেখে তাড়াহুড়ো করে সমুদ্রে লাফিয়ে পড়ে পাখিটিকে ধরতে। পাখিটিকে নিয়ে ফেরার সময় একটি শার্ক ডিকসনের পিছু ধাওয়া করে ও অল্পর জন্য তার জীবন বেঁচে যায়। তারপর তারা 3 জন সেই পাখিটির মাংস খেয়ে তাদের ক্ষুধা নিবারণ করে, কিন্তু সেটা তাদের জন্য যথেষ্ট ছিল না, কারণ তারা 19 দিনের ভিতর মাত্র 2 দিন খাবার খেতে পেরেছে। এরপর আরো কিছুদিন পার হয়ে যায় এবং তারা আরো দুর্বল হতে থাকে এবং এক পর্যায়ে তারা অদ্ভুত অদ্ভুত স্বপ্ন দেখতে থাকে। একদিন ডিকসন ঘুম থেকে উঠে দেখে ডিউটিতে কেউ নেই। আসলে তাদের 3 জনের ভেতর একজন ঘুমাতো আর অন্য 2 জন জেগে থাকতো বাতাসের গতিবেগ দেখার জন্য, কিন্তু আজ অতিরিক্ত দুর্বলতার জন্য সবাই ঘুমিয়ে গিয়েছিল। এটা দেখে ডিকসন খুবই রেগে যায় এবং তাদেরকে বকাঝকা করতে থাকে। তখন জিন তাকে বলে, তুমি বলেছিলে আমরা 2 সপ্তাহের ভিতর আইল্যান্ডে পৌঁছাবো, কিন্তু আজ 20 দিন পার হয়ে গেলেও আমরা আইল্যান্ডের খোঁজ পেলাম না। তখন ডিকসন বলে, এটা আমার অনুমান ছিল, অর্থাৎ সে শিওর ছিল না যে তারা 2 সপ্তাহের ভিতর আইল্যান্ড খুঁজে পাবে। এই কথা শুনে টনি ও জিন অবাক হয়ে যায়। এরপর ডিকসন তাদেরকে বলে, সব দোষ আমার, কারণ বিমান চালানোর অবস্থায় আমি দিক হারিয়ে ফেলেছিলাম, তাই আমার জন্য আজকে তোমাদের এই অবস্থা। ডিকসন তাদের দুজনের কাছে ক্ষমা চায় এবং কান্নায় ভেঙে পড়ে, কিন্তু টনি ও জিন তাকে সান্ত্বনা দেয় ও বলে, এতে তোমার কোনো দোষ নেই, আর এখন আমাদের উচিত সবকিছু বাদ দিয়ে কিভাবে আইল্যান্ডে পৌঁছানো যাবে সেটা নিয়ে ভাবা। টনি ও জিনের কথা শুনে ডিকসন শান্ত হয়। তারপর সে তার জুতোগুলো ছুরি দিয়ে কেটে ফেলে। তারপর তারা সেগুলোকে বৈঠা হিসেবে ব্যবহার করে বোটটিকে সামনের দিকে নিয়ে যেতে থাকে। এভাবে আরো কিছুদিন চলে যায়। তারা এখন এতটাই দুর্বল যে চুপচাপ বোটে শুয়ে থাকা ছাড়া আর কিছু করা তাদের পক্ষে সম্ভব ছিল না। তাদের বোট দিশা ছাড়া সমুদ্রে ভাসছিল, আর সেদিন রাতেই প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হয়। বৃষ্টির পানি খেয়ে তাদের তৃষ্ণা দূর হয়, কিন্তু বড় বড় ঢেউয়ের ফলে তাদের বোটটি উল্টে যায়। তখন অনেক কষ্টে তারা বোটটিকে ধরে রাখে এবং ঝড় কমলে বোটের উপর উঠে আসে। পরদিন সকালে জিন ঘুম থেকে উঠে টনিকে বলে, আমি তোমার বোনকে চেয়ার টেবিল নিয়ে নদীর উপর বসে থাকতে দেখেছি। আসলে জিন টনির কাছে তার বোনের বর্ণনা শুনে তার প্রেমে পড়ে গিয়েছিল। জিনের কথা শুনে টনি বলে, আমরা বেঁচে ফিরতে পারলে অবশ্যই তোমার সাথে আমার বোনের বিয়ে দিব। তারপর টনি অনেক কষ্টে বোটে উঠে বসে আর বলে, আমরা অনেক দূরে এসে পড়েছি, এখন আমাদের হার মানলে চলবে না, যে করেই হোক আমাদের বাড়ি ফিরতে হবে। এই বলে সে তার নিজের হাত দিয়ে বোটটিকে চালাতে থাকে। টনিকে দেখে বাকি 2 জনও উঠে বসে আর তারাও এমনটাই করতে থাকে, কিন্তু কিছুক্ষণ পরই তারা সবাই হাল ছেড়ে দেয়, কারণ শরীরের এক বিন্দু শক্তিও তাদের বাকি ছিল না। এইভাবে 34 দিন পার হয়ে যায়। এখন তারা শরীরের সব শক্তি হারিয়ে প্রায় মরতে বসেছে, এমনকি তারা ঠিক মতো কথাও বলতে পারছিল না। তখন টনি হঠাৎ করে বলে উঠে, আমি স্বপ্নে অনেক বড় বড় সবুজ ক্ষেত দেখতে পেয়েছি। এটা শুনে ডিকসন বলে, আর এই স্বপ্ন আমিও 2 বার দেখেছি। তারপর ডিকসন বোটে উঠে বসে এবং বাজার আসা বাদ দিয়ে সমুদ্র থেকে পানি তুলে পান করতে থাকে। তখনই বোটে শুয়ে থাকা জিন ডিকসনের পিছনে সবুজ কিছু একটা দেখতে পায় এবং উঠে দাঁড়ায়। এরপর তারা সবাই অবাক হয়ে দেখে তাদের কিছুটা সামনে আসলে একটি আইল্যান্ড দেখে তারা খুশিতে কান্না করতে থাকে ও হাত দিয়ে বোটটিকে সেই দিকে নিয়ে যেতে থাকে। এভাবে তাদের বিমান নিয়ে সমুদ্রে ল্যান্ড করার ঠিক 34 দিন পর 1942 সালের 20 ফেব্রুয়ারি তারা হাওয়াই ও নিউজিল্যান্ডের মাঝে অবস্থিত পুকা নামের একটি দ্বীপে এসে পড়েছিল। পরবর্তীতে মুভির পোস্ট সিনে আমরা জানতে পারি পাইলট ডিকসনকে তার সাহসিকতার জন্য সম্মানসূচক নেভি ক্রস মেডেল দেওয়া হয়েছিল। আর সত্যি টনি তার বোনের সাথে জিনের বিয়ে দিয়েছিল। এখানেই সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই সার্ভাইভাল মুভিটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, মুভিটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবে, আর ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলবে না। এইরকম আরো আকর্ষণীয় মুভির এক্সপ্লেনেশন পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দাও। তো ভালো থাকবে সবাই, আজকের মতো এখানেই বিদায়।